Assalamu alaikum. How are you, dear students? Hope that you are taking our classes regularly from different online media. And you are also staying home and keeping yourselves safe. Dear students, now the crucial time we are passing. Now we are trying to engage you in studies. You should take our classes and do your homework properly, what we are giving you every day. Okay, dear students, today I am going to conduct a class with you. The topics of this class is how to make sentences with structure. Now, look at the whiteboard. Dear students, today I shall discuss with you how to make sentence with structures. তার মানে একটা স্ট্রাকচার দিয়ে কিভাবে তুমি অসংখ্য সেন্টেন্স লিখতে পারো আমি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ওকে, নাও লুক এট দ্য হোয়াইট বোর্ড। আমি সর্বপ্রথম তিনটি কনজাকশন লিখি, এগুলো দিয়ে আমি স্ট্রাকচার বানাবো। হ্যাঁ, মনে করো প্রথমটা হচ্ছে যেমন নট অনলি বাট অলসো। either or, neither not। আমি এখানে তিনটি কনজাংশন লিখলাম। এই কনজাংশনগুলো দিয়ে এখন আমি এই স্ট্রাকচার বানিয়ে নিব। এরপরে স্ট্রাকচারের মাধ্যমে আমি কিছু এখানে আমি গ্যাপ রাখবো, যে গ্যাপগুলোর মাধ্যমে তোমরা কি বসাও, তাইলে নতুন নতুন অসংখ্য সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। ওকে, যেমন I am not only dash but also dash. I am either dash or dash. I am neither dash nor dash. এখানে তোমরা একটু খেয়াল করো, এই আই বলতে কিন্তু আমি যে সাবজেক্টটা লিখলাম সেই সাবজেক্টের মধ্যে আই নয়, সেখানে তুমি আই এর পরিবর্তে উই, হি, সি, ইট, নেম বা তুমি সাবজেক্টগুলোকে এখানে চেঞ্জ করে করে লিখতে পারবে। কেমন? এরপরে এখানে যে এম হচ্ছে কি, অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ইউ উইল ইউজ দ্য ভার্ব। তুমি এখানে এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা লিখবে। মনে করো এখানে আমি লিখছি সাবজেক্ট আই, তুমি যদি মনে করো এখানে আই এর সাথে এম হবে, তাহলে হি থাকলে কি দিবে, এখানে ইজ দিবে, আর দে থাকলে কি দিবে, আর দিবে, তাই না? এভাবে তোমরা লিখে নেবে। এখন মনে করো আমি এই গ্যাপটার মাধ্যমে আমি এখানে গ্যাপটার মধ্যে একটা ওয়ার্ড বসাবো, আর এই গ্যাপটার মধ্যে একটা ওয়ার্ড বসাবো। বসানোর পরে আমার এখানে কি অসংখ্য সেন্টেন্স তৈরি হয়ে যাবে। কেমন? যেমন টিচার স্টুডেন্ট, সিঙ্গার ডান্সার, poet, writer, lawyer, businessman, farmer, laborer, grocer, farmer.
reader, writer. Driver, helper. Manager, peon. এরপর হচ্ছে এমডি, ম্যানেজার, এটসেট্রা। আমি আর লিখলাম না এগুলা। কেমন? এখন দেখো আমরা কিভাবে সেন্টেন্স এখানে তৈরি করব। যেমন তুমি যদি এখানে লেখো যে আই এম নট অনলি টিচার বাট অলসো স্টুডেন্ট, আমি শুধু শিক্ষক নেই, ছাত্র বটে। আই এম আইদার টিচার অর স্টুডেন্ট, আমি হয়তো শিক্ষক না হয় ছাত্র। আই এম নেইদার টিচার নর স্টুডেন্ট, আমি শিক্ষকও নই, ছাত্রও নই। একইভাবে যদি তুমি আবার এটাকে পাস্টে ধরে নাও, যেমন আই এর সাথে তুমি ওয়াজ দিবে, তাই না? তাহলে আই ওয়াজ নট অনলি টিচার বাট অলসো স্টুডেন্ট, আমি শুধু শিক্ষকই ছিলাম না, ছাত্র ছিলাম, তাই না? আই ওয়াজ আইদার টিচার অর স্টুডেন্ট। আবার এটা হতো কি, আই ওয়াজ নেইদার টিচার নর স্টুডেন্ট। এভাবে অর্থ সহ তুমি বারবার পড়বে আর লিখবে, তাইলে তোমার এই জড়তারা দূর হবে এবং বেশি বেশি আরো সেন্টেন্স লিখতে পারবে, তাই না? এরপরে তুমি যদি মনে করো যে আই শ্যাল রাইট ডাউন দ্য সাবজেক্ট হি ইনস্টেড অফ আই, ওকে, বাট ইউ হ্যাভ টু রাইট দ্য সাবজেক্ট অ্যাকর্ডিং টু, রাইট দ্য ভার্ব অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তাইলে এখানে কি হবে, হি ইজ, তাই না? হি ইজ নট অনলি টিচার বাট অলসো স্টুডেন্ট, হি ইজ আইদার টিচার অর স্টুডেন্ট, হি ইজ নেইদার টিচার নর স্টুডেন্ট। একইভাবে তোমরা এখানে আমি যেই গ্যাপের মাধ্যমে যে ওয়ার্ডগুলো লেখার দরকার এই সবগুলো ওয়ার্ড লিখে দিয়েছি। এরকম তোমরা আরো অনেক অনেক বেশি ওয়ার্ড লিখিয়ে তারপরে এইভাবে সেন্টেন্স তৈরি করবে, ঠিক আছে? আবার যদি তুমি মনে করো এখানে ফিউচারে লিখবে, তাইলে কি হবে, ফিউচার লিখলে হবে কি, আই শ্যাল বি, তাই না? আই শ্যাল বি নট অনলি টিচার বাট অলসো স্টুডেন্ট, আই শ্যাল বি আইদার টিচার অর স্টুডেন্ট, I shall be neither teacher nor student. In the same way, মনে করো তুমি লিখলে তাহলে কি হবে, she will be not only singer but also dancer, she will be either singer or dancer, she will be neither teacher nor dancer. এভাবে হয় না? আবার এখানে তুমি নট অনলি বাট অলসো এর জায়গার মধ্যে আর কি বসাইতে পারো, বোথ এন্ড বসিয়ে দিতে পারো। তাইলে আমি আবার তোমাদেরকে এই ব্যাপারগুলো ফিডব্যাক দিচ্ছি যে এখানে এই আসলে প্রফেশনাল ওয়ার্ডগুলো এই দুইটা গ্যাপের মধ্যে বসাবে, তাইলে নতুন নতুন এখানে সেন্টেন্স হবে। তারপরে তুমি সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটাকে বসাবে, সেটা তিন রকমের বসাইতে পারো, প্রেজেন্টের, পাস্টে, ফিউচার টেন্সে বসাইতে পারো। এরপরে আবার সাবজেক্টগুলোকে তুমি বারবার চেঞ্জ করে দিতে পারো, তাই না? তাহলে নতুন নতুন সেন্টেন্স হবে। এখন আমি এই টোটালি এখানে এই 10টি মানে 10 জোড়া এখানে আমি ওয়ার্ড লিখেছি। এখন যদি তুমি মনে করো যে আমি একটা সেন্টেন্স দিয়ে 3টা টেন্সের বানাবো, তাহলে এই সেন্টেন্সটা দিয়ে আমি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যদি আমি শুধু টিচার আর স্টুডেন্ট দিয়ে বানাই, তাহলে আমার একটা সেন্টেন্স দিয়ে কয়টা হইল, 3টি। আর এখানে যদি একটা ওয়ার্ড দিয়ে যদি আমি 3টি সেন্টেন্স লিখতে পারি, তাহলে এই 3টা দিয়ে আমার কয়টা হচ্ছে, 9টি, তাই না? একইভাবে যদি আমি এই শুধুমাত্র এই 10টি দিয়েই আমি সেন্টেন্স লিখি, এই 10টি দিয়ে যদি তোমরা এখানে সেন্টেন্স লিখো, তাইলে একটা দিয়ে হচ্ছে 3টি, 3টি দিয়ে হচ্ছে 9টি, তাইলে এগুলো দিয়ে কয়টা সেন্টেন্স হবে তোমাদের, 90টা সেন্টেন্স হবে। তো এরকম যদি তুমি আরো 10টি ওয়ার্ড যদি চেঞ্জ করে তুমি নিজে লিখে নাও, তাইলে কতটা হবে, তাইলে হবে এই আরো যদি এর দ্বিগুণ লেখো, তাইলে 90টার জায়গা কত, 180 হবে। এবং অনেকগুলো সেন্টেন্স তুমি লিখতে পারবে। হ্যাঁ, you will write down another subject and you have to write the verb according to subject. Here I have written the structure from present tense. You will write down past tense and future tense. Example, I was not only
teacher but also student. I was either teacher or student. I was neither teacher nor student, etc. And in the same way, in future tense, you can write I shall be not only teacher but also student. I shall be either teacher or student. I shall be neither teacher nor student. Okay, etc. So, if you write by the three structure with one pairs of words, then you can write 9 sentences. And in the same way, total here I have written 10 pairs of words. Then you can write by this structure 90 sentences. And if you change and write down new and new words, you can write more and more sentences. Okay. Dear students, you will write the sentence with meaning and read again and again after writing the sentence. If you read again and again and write the meaning of the sentence, the inertia of speaking will be removed out from you. Okay, and your capacity of writing more and more sentence will be also developed. Okay, now I am writing another structure. I dash, sorry, not only dash but also dash. Okay, number 2, I dash either dash or dash. Number 3, I dash neither dash nor dash. মনে করো এখন তোমরা প্রথম ড্যাশটিতে কি হিসাবে, পরের মুখগুলোর মধ্যে কি বসাবে এবং ওই লাস্টটার মধ্যে কি বসাবে, এগুলা আমি এখন লিখছি যাতে তোমরা এগুলা বসিয়ে বসিয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে পারো। ওকে, মনে করো আমি এখানে লিখলাম ভার্ব হইছে আন্ডারস্ট্যান্ড ইংলিশ বাংলা। লার্ন স্টোরি poem. Eat mango, banana. Like fish, meat. Collect flower, fruit. Choose song, sorry, not only singer, writer. Help the poor, the helpless. ওকে, etc. এখন তোমরা কি করবে, এই প্রথম গ্যাপটির মাধ্যমে এই বাম পাশের যে ওয়ার্ডগুলা ভার্বগুলো আমি লিখেছি সেগুলো তোমরা এখানে বসিয়ে দেবে, কেমন? আর এই দ্বিতীয় গ্যাপটির মাধ্যমে আমার এই যে প্রথম ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো বসিয়ে নেবে এবং পরবর্তী গ্যাপের মাধ্যমে এই ওয়ার্ডগুলো বসিয়ে নেবে। আসলে এখানে আমি গ্রামারের কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাচ্ছি না যে এখানে ভার্ব বসবে, এখানে নাউন বসবে, এরকম আমি কিছু বলতে চাচ্ছি না। আমি শুধুমাত্র চাচ্ছি যে কিভাবে সেন্টেন্স লিখতে হয় সেটাই আমি জানাতে চাচ্ছি। ওকে, এখন এই
তোমরা যদি সেন্টেন্স লিখো এইভাবে, যেমন আই আন্ডারস্ট্যান্ড নট অনলি ইংলিশ বাট অলসো বাংলা। অর্থ কি হলো যে আমি শুধু ইংরেজি নেই বাংলা বুঝি। আই আন্ডারস্ট্যান্ড আইদার ইংলিশ অর বাংলা, আমি শুধু ইংলিশে, আমি হয়তো ইংলিশ না হয় বাংলা বুঝি। আই আন্ডারস্ট্যান্ড নেইদার ইংলিশ নর বাংলা, আমি ইংরেজিও বুঝি না বাংলাও বুঝি না। এভাবে হয় না? এরপরে যদি তুমি আবার এখানে এই পাস্ট ফর্মে লিখতে চাও তাহলে কি হবে? আই আন্ডারস্টুড নট অনলি ইংলিশ বাট অলসো বাংলা, আমি আই আন্ডারস্টুড আইদার ইংলিশ অর বাংলা, আই আন্ডারস্টুড নেইদার ইংলিশ নর বাংলা। এভাবে না? আবার যদি তুমি মনে করো যে আমি এটাকে ফিউচার টেন্সে লিখবো তাইলে কি হবে? আই শ্যাল আন্ডারস্ট্যান্ড নট অনলি ইংলিশ বাট অলসো বাংলা, I shall understand either English or Bangla. I shall understand neither English nor Bangla. অর্থ সহিভাবে লিখবে, তাই না? তাই কি হবে? আমি I shall understand not only English but also বাংলা, আমি শুধু ইংরেজি নেই বাংলা বুঝবো ফিউচারে। এইভাবে হবে না? এরপরে যদি তুমি মনে করো যে আমি এখানে সাবজেক্ট আমি আই দিব না, আমি অন্য একটা সাবজেক্ট দেবো, তাহলে অন্য সাবজেক্টটা এখানে কি হবে? তুমি যদি হি দাও তাহলে আন্ডারস্ট্যান্ডের সাথে তুমি কি করতে হবে? এস দিতে হবে না? হ্যাঁ, তাইলে হি আন্ডারস্ট্যান্ডস নট অনলি ইংলিশ বাট অলসো বাংলা, এভাবে হবে না? আবার যদি তুমি এখানে আইয়ের স্থলে যদি তুমি এই দে দাও তাইলে কি হবে? দে আন্ডারস্ট্যান্ড নট অনলি ইংলিশ বাট অলসো বাংলা। একইভাবে এই প্রথম গ্যাপের মাধ্যমে আমার এই ইকুয়ালের পূর্বের যেই ওয়ার্ডগুলো আমি লিখেছি এগুলা বসাবে, আর এখানে বসাবে এই ওয়ার্ডগুলো, আর এখানে বসাবে এই ওয়ার্ডগুলো। তাইলে তোমার নতুন নতুন সেন্টেন্স তৈরি করবে। এরপরে তোমরা আবার এই ভার্বগুলোকে চেঞ্জ করে এর সাথে সঙ্গতি রেখে আবার নতুন নতুন ভার্ব এখানে দিয়ে আরও অনেক অনেক সেন্টেন্স তোমরা তৈরি করবে। ঠিক আছে? তাইলে দেখবি তোমরা অনেক অনেক সেন্টেন্স তোমরা তৈরি করতে পারছো এবং তোমাদের অনেকই ভালো লাগছে। ওকে, নাও আই এম ডিসকাসিং উইথ অ্যানাদার স্ট্রাকচার। এখন আমি আলোচনা করব ওয়েদার অর নিয়ে। কেমন? ওয়েদার অর, এই স্ট্রাকচারগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। আমি কোনো স্ট্রাকচার লিখবো না, একটা সেন্টেন্সের গ্যাপ দিয়ে দিয়ে আমি এগুলো লিখে নিব। কেমন? যেমন আমি যদি লিখি প্রথমে, ইট ইজ অল দ্য সেম ওয়েদার হি ড্যাশ অর নট। আমি নটের মধ্যে এখানে একটা ব্রেকেট দিলাম, এর কারণ হচ্ছে এখানে নট ব্যবহার করলেও হবে আবার না করলেও হবে। ঠিক আছে? এখন এই গ্যাপটার মধ্যে কি বসাবা? এই গ্যাপটার মধ্যে আমি একটা ভার্ব বসাই দিব শুধুমাত্র। কেমন? যেমন আমি যদি গ্যাপটির মাধ্যমে যদি লিখি গো, কাম, রিড, রাইট, লিভ, এরপরে মিট, হেল্প, কাল্টিভেট, ক্লিন, এই ভার্বগুলো লিখলাম। আর যদি সেন্টেন্সটাকে আমি আরো বাড়াইতে চাই তাইলে এই ভার্বগুলোর পরে আমি একটা অবজেক্ট দিতে হবে, তাই না? যেমন ইট ইজ অল দ্য সেম ওয়েদার হি গোজ অর নট। আবার যদি আমি একটু বাড়িয়ে দিই, ইট ইজ অল দ্য সেম ওয়েদার হি গোজ টু স্কুল অর নট। আবার একইভাবে ইট ইজ অল দ্য সেম ওয়েদার হি কামস অর নট। যদি আমি একটু বাড়িয়ে লিখি তাহলে ইট ইজ অল দ্য সেম ওয়েদার হি কামস টু মি অর নট, এরকম না? আবার যদি আমি ধরো এটা দিয়ে লিখলাম, লিভ দিয়ে লিখি, হ্যাঁ, ইট ইজ অল দ্য সেম ওয়েদার হি লিভস দ্য প্লেস অর নট। আবার যদি আমি এই সেন্টেন্সটার মাধ্যমে এখানে যদি আমি এই সাবজেক্টটাকে এখানে আমি পরিবর্তন করে দিই, তাইলে যদি আমি অন্য একটা সাবজেক্ট দিই তাইলে ইট ইজ অল দ্য সেম ওয়েদার হি এর জায়গায় যদি আমি লিখি ইউ, তাহলে ইউ গো টু স্কুল অর নট।
আবার যদি আমি এখানে ইট ইজ অল দ্য সেম না লিখে যদি আমি পাস্ট ফর্মে লিখি তাহলে আমি ইজটাকে পরিবর্তন করে দেব। তাইলে আমি কি লিখবো, ইট ওয়াজ অল দ্য সেম ওয়েদার হি ওয়েন্ট টু স্কুল অর নট। যদি এই ভার্বটাকে এখানে পাস্ট ফর্মে দাও তাইলে এই ভার্বগুলোকে আমরা এখানে পাস্ট ফর্মে দিতে হবে। ক্লিয়ার? আবার বলছি, আমি যে এখানে ইজ দিয়েছি এখানে যদি এটা পাস্ট ফর্মে হয় অর্থাৎ ওয়াজ তোমরা লিখতে চাও তাইলে তোমরা কি করতে হবে, ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য পাস্ট ফর্ম অফ দোজ দ্যাস ভার্বস। তাইলে এই ভার্বগুলোকে তোমরা এখানে পাস্ট ফর্মে লিখতে হবে। তাইলে আমরা এখন কি জানলাম যে তুমি এই ভার্বটাকে প্রেজেন্ট পাস্ট ফিউচারে লিখতে পারো, আবার এই ভার্বগুলোকে এখানে চেঞ্জও করতে পারো, নতুন নতুন ভার্ব দিতে পারো, আবার এই ভার্বগুলোর পরে তুমি একটা একটা কি করতে পারো, নতুন নতুন অবজেক্ট যুক্ত করে দিতে পারো। তাইলে আবার যদি আরো বাড়ি বাড়ি লেখা তাহলে সেন্টেন্সগুলো আরো বাড়বে। তো অর্থটা কি হয় একটু এবার বলে দিই। ইট ইজ অল দ্য সেম ওয়েদার হি গোজ টু স্কুল অর নট। অর্থ কি, সে স্কুলে গেলেও যা না গেলেও তা, অথবা সে স্কুলে যাক বা না যাক একই কথা, এরকম অর্থ, তাই না? আবার এটা কি, যে ইট ইজ অল দ্য সেম ওয়েদার হি কামস টু মি অর নট। সে আমার কাছে আসলেও যা না আসলেও তা, এরকম অর্থ সহ বেশি বেশি করে এই সেন্টেন্সগুলোকে লিখবে এবং ভার্বগুলোকে তুমি চেঞ্জ করে করে দিবে। ক্লিয়ার? এবার আমি এটা দিয়ে আমি আরেকটা লিখি, এই ভার্বগুলা থাক তাই থাকবে, শুধুমাত্র এখানে আমি একটু চেঞ্জ করে দিব। যেমন ডু ইউ নো ওয়েদার হি, এটা ফিউচারে লিখি আমি, হি উইল ড্যাশ অর নট। প্রশ্ন কিনে এলাম, এখানে নট না লিখলে আগের মতো হবে। তাইলে এই ভার্বগুলো দিয়ে কি হয়, যে ডু ইউ নো ওয়েদার হি উইল, এখানে কি দেবো, গো টু স্কুল অর নট। তুমি কি জানো সে স্কুলে যাবে কি না? আবার একইভাবে ডু ইউ নো ওয়েদার হি উইল কাম টু ইউ অর নট। তুমি কি জানো সে তোমার কাছে আসবে কিনা? শুধুমাত্র এই ভার্বগুলোকে তোমরা চেঞ্জ করে করে এখানে বসাই দিবে। আবার যদি তুমি পাস্টে লিখতে চাও তাহলে এখানে উইলটা দিবে না দিয়ে এই ভার্বগুলো সবগুলো পাস্ট ফর্ম বসাই দিবে। তাহলে এখানে আবার কি করতে হবে, এই ভার্বটাকে পরিবর্তন করে ডিড দিতে হবে এখানে, তাই না? তাইলে তোমরা যে গণিতের মাধ্যমে একটা সূত্র দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করো, আমি চাচ্ছি যে ইংরেজির মাধ্যমে এই সূত্রের মাধ্যমে তুমি নতুন নতুন সেন্টেন্স তৈরি করো এবং অনেক অনেক সেন্টেন্স তৈরি করো এই একটা স্ট্রাকচার দিয়ে, এবং ওয়ার্ডগুলোকে শুধু পরিবর্তন করে করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। ওকে, সো শুরু করো, স্টার্ট টু রাইট মোর অ্যান্ড মোর সেন্টেন্স। ওকে, এখন আমি আলোচনা করব ইয়েট টু নিয়ে। কেমন? ইয়েট টু এটা হচ্ছে মানে এখনো কিছু করিনি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে, এরকম অর্থ প্রকাশ করতে ইয়েট টু ব্যবহৃত হয়। এখনো কিছু করিনি ভবিষ্যতে করার সম্ভাবনা আছে এরকম বোঝাতে ইয়েট টু ব্যবহৃত হয়। তো পূর্বের মতো আমি একটা সেন্টেন্স লিখবো আর শুধুমাত্র সেখানে আমি গ্যাপটা রাখবো, গ্যাপটার মাধ্যমে তোমরা ভার্ব বসিয়ে দিবে, ভার্ব বসিয়ে দিলে তাহলে নতুন নতুন সেন্টেন্স তৈরি করবে এবং তোমরা অধিক সেন্টেন্স লিখতে পারবে। আর যত তুমি বেশি লিখবে ততই শিখবে। ওই যে দি মোর ইউ রিড, দি মোর ইউ লার্ন। তো আমি বলবো যে দি মোর ইউ রাইট, দি মোর ইউ লার্ন। ওকে, আমি সেন্টেন্সটাকে লিখে নেই। আই এম ইয়েট টু ড্যাশ, আমি শুধু এইটুকুই লিখলাম। তো এখানে ভার্বটা যদি আমি চেঞ্জ, এখানে কি বসাবে তোমরা, একটা ভার্ব বসাবে। তাহলে মিট লিখলাম, বাই লিখলাম, রাইট, হেল্প, ইনভাইট, ক্লিন, make, inform, learn, cultivate। সেন্টেন্সটাকে আমি কিভাবে লিখবো, যে আই এম ইয়েট টু, যদি আমি এখানে লিখি কি
মিট একটু বাড়াই দিই হিম, তাহলে কি হচ্ছে আই এম ইয়েট টু মিট হিম, আমি এখনো তার সাথে সাক্ষাৎ করিনি, তার মানে ভবিষ্যতে সাক্ষাৎ করার সম্ভাবনা আছে, এরকম বোঝায় না যে আমি এখনো তাহার সাথে সাক্ষাৎ করিনি, তার মানে কি ভবিষ্যতে সাক্ষাৎ করার সম্ভাবনা আছে। তো এগুলোটা কি বোঝায় যে আমি এখনো কোনো কিছু করিনি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে, এরকম বোঝাতে আমরা এই ফর্মুলাটাকে দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। তাহলে এখন আমি সেন্টেন্সটি তৈরি করে করে দেখাই কিভাবে আমরা তৈরি করব। আই এম ইয়েট টু মিট হিম, আমি এখনো তার সাথে দেখা করিনি। আই এম ইয়েট টু বাই দ্য বুক, একটু এখানে এই ভার্বের সাথে এই সঙ্গতি রেখে নতুন একটা অবজেক্ট তোমরা বসাই দিবে, কেমন? তাইলে এই যদি আমি এখানে ধরো আর একটা লিখে দিই যেখানে একটা অবজেক্টও তুমি বসাই নিবি, কেমন? তাইলে সেন্টেন্সটি আরো এই সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। তাইলে কি হলো আই এম ইয়েট টু বাই এ বুক, আমি এখনো একটা বই কিনিনি। আই এম ইয়েট টু রাইট এ স্টোরি, আমি এখনো একটা গল্প লিখিনি, তাহলে ভবিষ্যতে লেখার সম্ভাবনা আছে, তাই না? আই এম ইয়েট টু হেল্প দ্য পর, আমি এখনো গরিবদেরকে সহায়তা করিনি। আই এম ইয়েট টু ইনভাইট হিম, আমি এখনো তাকে দাওয়াত করিনি, তার মানে কি ভবিষ্যতে তাকে দাওয়াত করার সম্ভাবনা আছে। আমার পূর্বের আলোচনার মতোই এখানে এই তোমরা ভার্বটাকে চেঞ্জ করতে পারবা, আবার এখানে তোমরা এই সাবজেক্টটাকে চেঞ্জ করতে পারবে। তাইলে এই স্ট্রাকচার দ্বারা তোমরা শুধুমাত্র এখানে এই ভার্বগুলা বসিয়ে আরো নতুন নতুন কিছু ভার্ব বসিয়ে তাইলে তোমরা এই অনেক অনেক সেন্টেন্স তোমরা লিখতে পারবে। তবে এটা কথা বলি, এখানে অর্থ সহ লিখবে এবং বারবার পড়বে আর অর্থ সহ লিখবে, তাহলে দেখবে যে তোমাদের বলার টেন্ডেন্সিটা বাড়বে এবং তোমার লেখার টেন্ডেন্সিও বেড়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও ট্রাই টু প্র্যাকটিস। ওকে লেটস স্টার্ট। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব আরেকটি স্ট্রাকচার নিয়ে, সেটা হচ্ছে এরকম যেমন আমরা কথাবার্তা বলি না যে ঘুরতে গেলে কেমন হয়, একটু পরে খাবার খেলে কেমন হয়, এরপরে আজ আমরা রান্না করে খেলে কেমন হয়, এরকম আমরা কথা বলি না। এরকম এই সেন্টেন্স গুলাকে আমরা কিভাবে লিখতে হয় আমি সেগুলো নিয়ে এখন আলোচনা করব। ওকে, তো এটা হবে হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট এটা দিয়ে, কেমন? তো আমার স্ট্রাকচার হবে হাউ অ্যাবাউট ভার্ব ওয়ান মানে ভার্বের বেস ফর্ম, কেমন? আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট, আরো কিছু দিতে চাইলে তুমি দিবে, তারপর হচ্ছে কি এখানে নোট অফ কোশ্চেন। এখানে আমি কি কি ভার্ব বসাবো, এই আমি এখানে ভার্বের সাথে আইএনজি বসাই দিব, তাই না? এখানে আমি ভার্বটা কি বসাবো, তাইলে আমি একটা স্ট্রাকচার, আমি এখন একটা সেন্টেন্স লিখি নিই, যেমন হাউ অ্যাবাউট ড্যাশ এই নোট অফ কোশ্চেন, এরকম। হ্যাঁ, যেমন হাউ অ্যাবাউট আমি এখান যদি লিখি যে হাউ অ্যাবাউট roaming in the open field, তাহলে কি হলো হাউ অ্যাবাউট roaming in the open field, খোলামেলা এই মাঠে ঘুরলে কেমন হয়, তাই না? তারপরে হাউ অ্যাবাউট মিটিং হিম নাও, তার সাথে এখন দেখা করলে কেমন হয়, এরকম না? তারপরে ধরো আমি লিখলাম যে ক্লিনিং দ্য ফ্লোর, ক্লিনিং দ্য ফ্লোর, মেকিং এ নিউ গার্ডেন, রাইটিং এ শর্ট স্টোরি, এরকম তোমরা আরো লিখে নিবে। তাহলে অর্থটা কিরকম হয় যে হাউ অ্যাবাউট roaming ইন দ্য ওপেন ফিল্ড, হাউ অ্যাবাউট মিটিং হিম নাও, তার সাথে এখন দেখা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট ক্লিনিং দ্য ফ্লোর, ফ্লোরটাকে পরিষ্কার করলে কেমন হয়, হাউ অ্যাবাউট মেকিং এ নিউ গার্ডেন, একটা নতুন বাগান তৈরি করলে কেমন হয়, হাউ অ্যাবাউট রাইটিং এ শর্ট স্টোরি, একটা শর্ট স্টোরি লিখলে কেমন হয়, এরকম আমরা প্রশ্ন করি না?
বা এরকম সেন্টেন্স আমাদের দরকার হয় না, তাইলে আমরা এই স্ট্রাকচার দিয়ে এরকম সেন্টেন্স আমরা লিখতে পারবো। কেমন? তাইলে আমি এখানে যেই মাত্র 5টা লিখে দিয়েছি, তোমরা নতুন নতুন এখানে লিখে অর্থাৎ চেঞ্জ করে করে তারপর তোমরা অনেক অনেক সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। ওকে, এখন আমি আলোচনা করব as many as much as far as, এগুলা এটা হচ্ছে আসলে as many হচ্ছে সংখ্যা বুঝাবে, এটা হচ্ছে পরিমাপ বুঝাবে, এটা হচ্ছে দূরত্ব বুঝাবে, তাই না? দূরত্ব বুঝাবে। ওকে, এখন কিভাবে আমরা এগুলা দিয়ে নতুন নতুন বেশি বেশি সেন্টেন্স লিখতে পারি? যেমন আমরা একটা সেন্টেন্স লিখে নিই পূর্বের ন্যায়, হি কালেক্টস। এগুলা চেঞ্জেবল, হ্যাঁ, ভার্বও চেঞ্জ করতে পারবে, আবার সাবজেক্টও চেঞ্জ করতে পারবে। হি কালেক্টস as many stamps as he can। আমি একটা লিখলাম। আরেকটা হচ্ছে যেমন হি দিয়ে আমি লিখি হি drinks as much water as he can। He walks as far path as he can। আচ্ছা, এখন আমি কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলি নিয়ে একটু আলোচনা করি। যেমন হি কালেক্টস অ্যাজ মেনি স্টাম্পস অ্যাজ হি ক্যান, সে যতগুলো পারে ততগুলো টিকেট সংগ্রহ করে। আমি যদি এখানে স্টাম্পসকে চেঞ্জ করে অন্য একটা ভার্ব দেই তাইলে কি হয়? যেমন হি কালেক্টস অ্যাজ মেনি বুকস অ্যাজ হি ক্যান, সে যতগুলো পারে ততগুলো বই সংগ্রহ করে। এখন আমি এই ভার্বটাকে চেঞ্জ করে যদি আবার এখানে এই ওয়ার্ডটাকে চেঞ্জ করি তাইলে আমাদের কিন্তু আবার নতুন নতুন সেন্টেন্স আরো তৈরি হবে। তো এখানে আমি কি চেঞ্জ করব? মনে করো আমি এখানে আরেকটা ভার্ব আমি লিখে দিব যে হি রাইটস অ্যাজ মেনি পোয়েমস অ্যাজ হি ক্যান, সে যতগুলো পারে ততগুলো কবিতা লেখে, হয় না? এরপরে যদি আমি এই সেন্টেন্সটার মাধ্যমে আবার, যেমন এটার অর্থ হচ্ছে কি হি ড্রিঙ্কস অ্যাজ মাচ ওয়াটার অ্যাজ হি ক্যান, সে যতগুলো পারে ততগুলো পানি সংগ্রহ করে, মানে সে যতটুকু পারে, এটার অর্থ কি হয়? সে যতটুকু পারে ততটুকু পানি পান করে। আমি যদি এখানে লিখি যে হি ড্রিঙ্কস অ্যাজ মাচ মিল্ক অ্যাজ হি ক্যান, সে যতটুকু পারে ততটুকু দুধ পান করে। আমার আরেকটু যদি বাড়িয়ে লিখি যে হি ড্রিঙ্কস as much water as he can in the sunny day, তো সে রৌদ্রপূর্ণ দিনে যতটুকু পারে ততটুকু পানি পান করে। ক্লিয়ার? এখন আমরা কি করব? এখান থেকে এই ভার্বগুলোকে চেঞ্জ করে দেব, আর এই ওয়ার্ডগুলোকে আমরা এই ভার্বের সাথে মিল রেখে আমরা ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে দেব। তাহলে আমাদের নতুন নতুন আরো সেন্টেন্স তৈরি হবে। তোমরা ইচ্ছা হলে অনেকগুলো সেন্টেন্স এখানে লিখতে পারবে। এগুলো নির্ভর করে আসলে তোমাদের প্র্যাকটিসের উপরে। তোমরা যদি বেশি বেশি লিখে প্র্যাকটিস করো তাইলে তোমরা বেশি বেশি শিখবে, আর যদি শুধু এগুলোই লিখে বসে থাকো তাইলে কিন্তু এগুলোই শিখবে, আবার না যদি একবারই লিখো তাইলে কিন্তু কিছুই শিখবে না। সো it totally depends on your practicing. Okay, dear students, I hope you have understood well. Now start to practice. Okay, এখন আমি আলোচনা করব হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু নিয়ে। হ্যাভ টু, হ্যাজ টু, আর একটা হচ্ছে কি হ্যাড টু, এগুলো নিয়ে আলোচনা করব। আমি পূর্বের মতোই একটি সেন্টেন্স লিখে নিই, সেখানে একটা ড্যাশ থাকবে, ড্যাশের মাধ্যমে তোমরা নতুন নতুন ভার্ব বসিয়ে নতুন নতুন
সেন্টেন্স তৈরি করবে। তবে এখানে বলে রাখি যে হ্যাভ টু, হ্যাজ টু এগুলা বসে বাধ্যকতা বোঝাতে, কি বোঝাতে? বাধ্যকতা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আই এর সাথে কি বলবে? হ্যাভ টু না? আই হ্যাভ টু ড্যাশ। হি দিলে হি এর সাথে কি হবে? হি হ্যাজ টু ড্যাশ। আবার যদি আমরা এখানে হ্যাড টু বসাই পাস্ট ফর্মে, তাইলে যেমন হি এর সাথে সবগুলোর সাথে হ্যাড টু ড্যাশ। তো এখানে কি বসাবে? এখানে একটা তোমরা এখানে একটা বার বসাই দিবে আর এক্সটেনশন, কেমন বিস্তারিত আরো লিখে দিবে। তাইলে কিভাবে লিখবে? যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখনই যেতে হবে। আই হ্যাভ টু গো টু ঢাকা নাও, আমাকে এখনই ঢাকা যেতে হবে। আই হ্যাভ টু ক্লিন দ্য ফ্লোর, আমাকে ফ্লোরটি পরিষ্কার করতে হবে। যদি আমি এখানে হি হ্যাজ টু ওয়াক ইন দ্য মর্নিং, তাকে সকালে হাঁটতে হবে। আমি হি এর জায়গায় যদি দি গভর্নমেন্ট লিখি, দি গভর্নমেন্ট হ্যাজ টু রিপেয়ার দ্য রোড সুন, সরকারকে খুব শীঘ্রই রাস্তাটিকে মেরামত করতে হবে। দি গার্ল হ্যাজ টু সিং এ সং ইন দ্য স্টেজ, মেয়েটিকে স্টেজে গান গাইতে হবে। আর এটা কিন্তু পাস্ট ফর্মে, এটা পাস্টে লিখবি। যেমন হি হ্যাড টু ওয়েট ফর ইউ, তাকে তোমার জন্য অপেক্ষা করতে হয়েছিল। হি হ্যাড টু ওয়াটার দ্য প্লান্টস, তাকে চারাগুলোর মাধ্যমে পানি দিতে হয়েছিল। এভাবে, কেমন? তাইলে এখানে ভার্বেরটা বসাবে আর ভার্বের সাথে তুমি এখানে মিল রেখে সঙ্গতি রেখে একটা অবজেক্ট বা বিস্তারিত আরো কিছু লিখে দিবে। তুমি যত বাড়াবে ততই সেন্টেন্সটা বড় হবে এবং এই তোমার শিক্ষার পরিধিটাও কি বাড়বে। ওকে, লিখতে পারবে। আসলে আমি আজকের ক্লাসের মাধ্যমে কিন্তু লিখে কম লিখছি, অর্থাৎ আমার কাজ এখানে কম, এখানে তোমাদের কাজ বেশি। তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাইলে তোমরা এখান থেকে আরো অনেক শিখতে পারবে। ওকে, নাও ইউ try to practice. Okay, dear students, I have already discussed with you about some structures, and I also have shown you how to make the sentences using those structures. If you practice more and more, you will learn more. Ultimately, my suggestion is to you, you should stay home and do your homework properly, what your teachers are giving you. Okay, thank you very much.